আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? রিয়েলমি জিটি মাস্টার এডিশন नाम तो सुना ही होगा। রিলিজ হওয়ার প্রায় 1 মাস হয়ে গেল আর আমি আজকে এটা রিভিউ নিয়ে আসতেছি। এটা কি কোনো কথা? এটাই কথা, কিছু করার নাই। কারণ যে বড় বড় ইউটিউবারগুলো আছে এদের কাছে ফোন কোম্পানিগুলো দেখা যায় ফোন রিলিজ হওয়ার আগেই তাদের কাছে ফোন পাঠিয়ে দেয় রিভিউ করার জন্য। বাট আমাদের কাছে তো আর ভাই পাঠায় না, আমরা ছোটোখাটো ইউটিউবার। আমাদের কাছে ফোন রিলিজ হওয়ার পরে জুবাইর ভাই আমার কাছে ফোন পাঠায়, তারপর আমি কিছুদিন ব্যবহার করি, তারপর আপনার জন্য ভিডিও বানাই। তো একটু সময় তো লাগবেই। বাই দ্য ওয়ে, যারা এই ফোনটা কিনতে যাচ্ছেন তারা চাইলে জুবাইর টেলিকম থেকে ঘুরে আসতে পারেন। তাদের শপটা হচ্ছে উত্তরার আজমপুরের আমির কমপ্লেক্সে। তাদের শপের আরও ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, চাইলে চেক করে নিতে পারেন। এই ফোনটাকে আমি গত 4-5 দিন যাবত ব্যবহার করছি। আজকে আপনাদের সাথে এই ফোনটা ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করব, সাথে এটা বলবো যে এই ফোনে কী কী থাকছে, এই ফোনটার পারফরমেন্স কেমন, এবং এই ফোনটা আপনার কেনার জন্য কতটুকু ঠিক হবে, টুকটাক ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি। যারা এগুলো সম্পর্কে জানতে ইচ্ছুক তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পরে। এই মাস্টার সাহেব বর্তমানে আমাদের দেশের রিয়েলমির ফ্ল্যাগশিপ ফোন বলাই চলে, কারণ বর্তমানে রিয়েলমির এর থেকে দামি কোনো ফোন নেই, এইটাই সর্বোচ্চ দামি ফোন। তাই সবার এই ফোনটার প্রতি এক্সপেকটেশন অনেক বেশি। আর এই কয়েকদিন ব্যবহারে মনে হলো যে মানুষের এক্সপেকটেশন অনেকাংশেই পূর্ণ করতে পারবে এই ফোনটা। প্রথমে যদি ডিজাইনের কথা বলি, ডিজাইনটা মাশাআল্লাহ, ভয়েজার গ্রে কালার এডিশনটার ডিজাইন পুরাই ইউনিক। ব্যাক সাইডের ডিজাইনটা তৈরি করা হয়েছে সুইটকেস থেকে ইন্সপায়ার্ড হয়ে। যাই হোক, দেখতে জোস লাগে, প্রিমিয়াম ভাব রয়েছে ফোনটাতে। এই ফোনটা ডিজাইন করেছে নাও তো ফুকাসুয়া। এত সুন্দর একটা ডিজাইনের জন্য তাকে একটা ধন্যবাদ দেওয়াই যায়। কিন্তু এই লোকটার উপরে আমার প্রচুর মন খারাপ। কারণটা হচ্ছে এই যে অটোগ্রাফ। আমার কথা হচ্ছে, ফোন আমি আমার টাকা দিয়ে কিনছি, এখানে অন্য একজনের নাম কেন থাকবে? আমি কি ওনার অটোগ্রাফ চাইছি, নাকি আমাকে উনি ফোন কেনার সময় কিছু টাকা ধার দিছে? তাহলে অন্য একজনের নাম কেন থাকবে, আমাকে বোঝাও। এই ফোনের ব্যাক সাইডের বিল ম্যাটেরিয়ালটা হচ্ছে ভেগান লেদার। এটা খুব শক্ত না, আবার খুব নরমও না, খুব সহজে স্ক্র্যাচ পড়বে না। আর ফোনটা ব্যবহারের সময় পিছনে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে না, যেটা অনেক ভালো বিষয়। ফোনটার আরও একটা কালার রয়েছে যেটার নাম হচ্ছে ডেভরেক ব্লু। ওটার ব্যাক ডিজাইন এবং বিল ম্যাটেরিয়াল ভিন্ন, প্লেন শেপের গ্লোসি ডিজাইন। দূর থেকে দেখতে অনেকটা অপ্পো রেনো 5-এর মতো লাগে। আমার কাছে গ্রে কালার এডিশনটা সব থেকে বেশি ভালো লেগেছে। এই ফোনের হ্যান্ডফিলটাও অসাধারণ ছিল। ফোনটা খুব একটা মোটা কিংবা খুব একটা ভারী নয়। দুইটা কালার এডিশনের ওয়েট এবং থিকনেস ডিফারেন্ট। ডেভরেক ব্লু কালারটার থিকনেস হচ্ছে 8 মিলিমিটার, আর ভয়েজার গ্রে কালারটার থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার। ডেভরে ব্লু কালারটার ওয়েট হচ্ছে 174 গ্রাম, আর ভয়েজার গ্রে কালারটার ওয়েট হচ্ছে 180 গ্রাম। এই ফোনের হ্যান্ডফিল নিয়ে কোনো কমপ্লেন নেই, বেশ কম্প্যাক্ট সাইজের একটা ফোন, আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। এই ফোনের ব্যাক সাইডের ম্যাটেরিয়াল একটা লেদার আর একটা হচ্ছে প্লাস্টিক, আর সাইডের ফ্রেমটা দুইটারই প্লাস্টিক, আর ফ্রন্টের গ্লাসটা আননোন। এই বাজেটের ফোনে অ্যাটলিস্ট কর্নিং গোরিলা গ্লাস 5 অথবা 6 দেওয়া উচিত ছিল। ফোনটা নিচের দিকে দেখতে পাবেন স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন পোর্ট, ইয়ারফোন জ্যাক। ফোনটার রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, ফোনটার লেফট সাইডে রয়েছে ভলিউম বাটন, এবং উপরের অংশে দেখতে পাবেন কার্ড স্লট, যেখানে আপনি চাইলে শুধুমাত্র 2টা সিম ইউজ করতে পারবেন, কোনো এক্সট্রা এসডি কার্ড ইউজ করতে পারবেন না। এটা একদমই ঠিক করেনি রিয়েলমি, এসডি কার্ড ইউজ করার স্পেসটা দেওয়া দরকার ছিল। ফোনটার উপরের অংশে দেখতে পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, আর ফোনটার পিছনের দিকে দেখতে পাবেন ক্যামেরা হাউস, যেখানে 3টা ক্যামেরা রয়েছে, পাশে ফ্ল্যাশ লাইট, আর তার পাশে রয়েছে রিয়েলমির ব্র্যান্ডিং, সাথে ওই ডিজাইন বাই নাও তো ফুকাসুয়া লেখাটাও। তবে এই লেখাটা আবার ব্লু কালারটাতে নেই, ব্লু কালারটাতে শুধু নিচের দিকে রিয়েলমির ব্র্যান্ডিংটা আছে। আর ফোনটার ফ্রন্ট সাইডে রয়েছে একটা 5 হোল ক্যামেরা, আর উপরের দিকে রয়েছে ইয়ারপিস। এই ফোনের ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই ফোনের ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.43 ইঞ্চি, যেটা 91.7% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের চারপাশের বেজেলগুলো ন্যারো, তাই দেখতে বেশ ভালো লাগছিল। এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে সুপার অ্যামোলেড, তার আবার মেনশন করে দিয়েছে স্যামসাংয়ের সুপার অ্যামোলেড। যাই হোক, ডিসপ্লেটা ভালোই ছিল মোটামুটি, খুবই ভিভিড এবং কালারফুল ডিসপ্লে। ডিসপ্লে রেজলিউশন হচ্ছে ফুল এইচডি প্লাস। ডিসপ্লে কন্টেন্ট শার্প এবং ক্লিয়ার ছিল। এই ফোনের ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট এবং 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট ব্যবহার করা হয়েছে, যার ফলে টাচ রেসপন্সটা অসাধারণ ছিল। সাথে হাই রিফ্রেশ রেটের ফলে ফোনটা অনেক স্মুথলি রান করছিল, যেটা সব থেকে ভালো লেগেছে, পুরো একদম মাখনের মতো, খুবই স্মুথ। এক কথায় এই ফোনের এই ডিসপ্লেটাতে তেমন কোনো সমস্যা আমি খুঁজে পাইনি এই কয়েকদিনে। আমার কাছে বাজেট ওয়াইজ একটা পারফেক্ট ডিসপ্লে মনে হয়েছে। এই ফোনটা রেয়ারে থাকছে টোটাল 3টা ক্যামেরা। মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে 1.8। একটা রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, যেটার ফিল্ড অফ ভিউ 119 ডিগ্রি, আর একটা রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটাতে ডেডিকেটেড কোনো ডেপথ সেন্সর ব্যবহার করা হয়নি। এই ফোনটাতে সফটওয়্যার বেস পোর্ট্রেট মোড পেয়ে যাবেন। বাজেট অনুযায়ী ক্যামেরা ওকে লেভেলের, পিকচারে ভালো ডিটেলস থাকে, ডাইনামিক রেঞ্জটাও ঠিকঠাক, আর ছবিগুলো অনেক কালারফুল এবং পাঞ্চি হয়, দেখতে ভালোই লাগে। কিন্তু ছবিতে রিয়েলিস্টিক ভাবটা থাকে না, অর্থাৎ ন্যাচারাল কালার টোনটা থাকে না। অনেকের কাছে এই বিষয়টা ভালো লাগবে, আবার অনেকের কাছে লাগবে না।
যেমন আমার কাছে ন্যাচারাল কালার টোনটা বেশি ভালো লাগে। পোর্ট্রেট মোড ঠিকঠাক, এজ ডিটেকশন ভালো, তবে মাঝে মধ্যে চেহারার এজগুলো অ্যাকুরেট ব্লার করতে পারে না। আল্ট্রাওয়াইড লেন্সের সাহায্যে 119 ডিগ্রি আল্ট্রাওয়াইডে ছবি নিতে পারবেন, পিক্সেল কোয়ালিটি খারাপ না, ভালোই আছে। আর ম্যাক্রো লেন্সটা অ্যাভারেজ টাইপ। রাতের বেলায় ব্যাক ক্যামেরা ভালো কাজ দেখিয়েছে, বেশ ব্রাইট এবং কালারফুল ছবি প্রডিউস করে। নাইট মোড অপশন থেকে আরও বেশি ব্রাইট এবং কালারফুল ছবি পাওয়া যায়, আর নয়েজের পরিমাণটা অনেক কম ছিল। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেলের 2.5 এপাসের একটা সেলফি ক্যামেরা। সামনের ক্যামেরাটা ভালোই, ক্লোজ টু ন্যাচারাল ছবি দেওয়ার চেষ্টা করে। ডে লাইট বা হালকা লো লাইটেও ভালোই ছবি দিচ্ছিল। এছাড়া পোর্ট্রেট মোডটার পারফরমেন্সটাও ভালো ছিল, এজ ডিটেকশন ভালোই, তবে রাতের বেলা ছবিগুলো একটু স্মুথ করে ফেলে, তবে প্রপার আলোতে ছবি তুললে এমন সমস্যা হয় না। ভিডিও রেকর্ডিং ক্যাপাসিটি ব্যাক ক্যামেরায় ম্যাক্স 4K রেজুলেশন 30 fps, এছাড়া 1080 পিক্সেল 30 এবং 60 fps রয়েছে। আর ভালো ব্যাপার ইএস দেওয়া রয়েছে, আর সবকটা ফরম্যাটে ইএসটা কাজ করে, তবে 1080 পিক্সেল সব থেকে বেশি ভালো কাজ করে। এছাড়া ভিডিওতে বোকে মোড রয়েছে, যেটার কোয়ালিটি ভালোই ছিল, স্লো মোশনের কোয়ালিটিও ভালোই ছিল, 1080 পিক্সেলে রেকর্ড করা যায়। এছাড়া ভিডিওতে ডুয়েল ভিউ ভিডিওর মতো ফিচারগুলো দেওয়া রয়েছে, তবে রাতের বেলা ভিডিও কোয়ালিটি ভালো ছিল না, ভিডিওতে নয়েজ এবং গ্রেন চলে আসে। ভালো আলোতে মোটামুটি ভালো ভিডিও পাবেন। ফ্রন্ট ক্যামেরার ভিডিও রেকর্ডিং ক্যাপাসিটি 1080 পিক্সেল 30 fps, ভিডিও কোয়ালিটি ভালো ছিল। এছাড়া আলট্রা এইচডি অপশনটাও ফ্রন্টের ক্যামেরাতে দেওয়া রয়েছে, যার ফলে মোটামুটি স্টেবল ফুটেজ পাওয়া যায়। এছাড়া ফ্রন্টে বুকে ইফেক্টও দেওয়া রয়েছে, যেটা মোটামুটি ভালোভাবে কাজ করছিল, আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। তবে রাতের বেলা ফ্রন্ট ক্যামেরাতেও নয়েজ এবং গ্রেন চলে আসে ভিডিও করতে গেলে, তবে প্রপার আলোতে মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। এই ফোনটা যদি কেউ ভিডিও ক্যামেরা হিসেবে ইউজ করতে চান তাহলে আই ডোন্ট থিঙ্ক খুব একটা খারাপ হবে, মোটামুটি ভালোই হবে। ওভারঅল এই ক্যামেরার পারফরমেন্স কিছু বিষয়ে কম, আবার কিছু বিষয়ে অনেক বেশি ভালো মনে হয়েছে। এই বাজেটে গুড ক্যামেরা, বাট কিছু বিষয়ে আরও ইমপ্রুভ করা যেত। প্রসেসর নিয়ে কথা বলা যাক। এই ফোনে দেওয়া রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778 5G প্রসেসর, যেটা কিনা একদমই নতুন একটা প্রসেসর। এই প্রসেসরটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। সিপিইউ টোটাল 8টা, যার মধ্যে 4টা করে কাজ করে 2.4 গিগাহার্টজে ক্রায়ো 670, এবং বাকি 4টা করে কাজ করে 1.9 গিগাহার্টজে ক্রায়ো 670। আর এই ফোনের জিপিইউ ব্যবহার করা হয়েছে Adreno 642L। এই প্রসেসরটার পারফরমেন্স বেশ স্মুথ ছিল, ডে টু ডে ইউজে কোনো ধরনের ল্যাকিং কিংবা হিকাপ আমার চোখে পড়েনি, বেশ স্মুথ একটা পারফরমেন্স দিতে পারছিল। এছাড়া এই ফোনটার গেমিং পারফরমেন্সও বেশ ভালো ছিল। এই ফোনে আমি কল অফ ডিউটি খেলেছি ভেরি হাই ফ্রেম রেটে, হাই গ্রাফিক্সে, গেম প্লে বেশ স্মুথ ছিল, গেমে তেমন স্টাটারিং বা ল্যাকিং আমার চোখে পড়েনি। এছাড়া অ্যাসপাল লাইনও খেলেছি, অ্যাসপাল লাইনটাও বেশ স্মুথলি রান করছিল, আর ফোনে গ্রাফিক্স ছিল একদম অসাধারণ। তবে এই ফোনটাতে আমি গেমিং করার সময় একটু হেটিং ইস্যু খেয়াল করেছি। এটা নতুন প্রসেসর, হয়তো বা এখনও খুব একটা ভালোভাবে অপটিমাইজড হয়নি, এই জন্য হয়তো হেটিং ইস্যুটা রয়েছে। তবে রিয়েলমি যদি পারে তাহলে এটা ডে বাই ডে সফটওয়্যার আপডেটের মাধ্যমে যদি হিটিং ইস্যুটা একটু রিডিউস করতে পারে তাহলে আই থিঙ্ক ভালো হবে। এই ফোনের ব্যাটারি ব্যাকআপটা আমি খুব একটা ভালো পাইনি। এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 4300 mAh, যেটা মোটামুটি ভালো সাপোর্ট দেওয়ার কথা ছিল, বাট সেই অনুযায়ী খুব একটা ভালো সাপোর্ট পাইনি। এই ফোনটা মেবি এটা হাই রিফ্রেশ রেটের কারণে আর কি। যদি আপনি এই ফোনটা 120 হার্জ রিফ্রেশ রেটে রান করেন তাহলে দেখা যাবে যে মডারেট ইউজে টানা একদিন যাওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে। যদি 60 হার্জে রান করেন তাহলে টানা একদিন অনায়াসে চালাতে পারবেন। তবে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে গেলেও চার্জ দিতে কোনো ঝামেলা নাই, চার্জ হয় খুব দ্রুত। এই ফোনের বক্সে দেওয়া রয়েছে 65 ওয়াটের একটা অ্যাডাপ্টার, যেটা দিয়ে এই ফোনটা 30 থেকে 35 মিনিট এমন একটা সময়ের মধ্যে আপনার 0 to 100% চার্জ হয়ে যায়, যেটা একদম সুপার ফাস্ট বলা চলে। তো চার্জ কম ব্যাকআপ পাওয়ার ব্যাপারটা এই দিক দিয়ে একটু পুষিয়ে নিতে পারবেন। এই ফোনের র্যাম রোম ভেরিয়েন্ট একটাই থাকছে, 8GB র্যাম 128GB রোম। র্যামগুলো হচ্ছে LPDDR4X এর, আর স্টোরেজটা হচ্ছে UFS এর, বাট UFS এর কোন জেনারেশনে সেটা উল্লেখ করেনি তারা। এই বাজেটের ফোনে অ্যাটলিস্ট UFS মানে 2.1 দেওয়া উচিত। এই ফোনটার র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো ছিল, বেশ ভালোভাবে মাল্টিটাস্কিং করা যায় এই ফোনটাতে। আমি ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো সোশ্যাল মিডিয়ার অ্যাপস রান করে দেখেছি, ভালোভাবে সাপোর্ট দেয়, সহজে ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো ক্র্যাশ করে না। আর এই ফোনের ইউআইটাও বেশ স্টেবল। এই ফোনে ব্যবহার করা হয়েছে Android 11 এবং তাদের কাস্টমাইজ করা Realme UI 2.0। এই Realme UI 2.0 অনেক স্টেবল একটা ইউআই, আমি নিজেও একটা রিয়েলমি ফোন ইউজ করি, সো আমি এই ইউআই নিয়ে মোটামুটি স্যাটিসফাইড। সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার সুবাদে আপনি এই ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। অনেক ফোনে দেখি যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলো অনেক ডিলে করে, বাট এইটাতে ডিলের কোনো ইস্যু নেই, অনেক ফাস্ট এবং অ্যাকুরেট। আর এই ফোনটাতে NFC দেওয়া রয়েছে, সাথে এই ফোনটা 5G সাপোর্টেড। যদিও বা আমাদের দেশে এই NFC এবং 5G দুটেরই কোনো ব্যবহার খুব একটা নেই বলেই চলে, 5G তো এখন আসে নাই, আর NFC খুব একটা অ্যাভেলেবল না। যেহেতু বোনাস হিসেবে পেয়ে যাচ্ছি সেহেতু তো আর খারাপ কিছু না, ভবিষ্যতের জন্য তুলে রাখাই যায়। আর এই ফোনে যে লাউড স্পিকারটা রয়েছে এটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, তবে এই বাজেটের ফোনে ডুয়েল স্টোরি স্পিকার দেওয়া দরকার ছিল, যেহেতু দেয় নেই সেহেতু আর কিছু করার নেই। তবে যে লাউড স্পিকারটা ইউজ করা হয়েছে এটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এছাড়া এই ফোনের কল কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, একদম লাউডলি সব কিছু কথা শোনা যায়, নেটওয়ার্কিং টাইপ কোনো ইস্যু নেই।
আর বর্তমানে এই ফোনটার প্রাইস হচ্ছে 8GB র্যাম 128GB রোম 33,990 টাকা, অর্থাৎ 34,000 টাকা। এখন সারমর্ম টানা যাক। এই ফোনটা বাজেট অনুযায়ী আমার কাছে ভালো লেগেছে, ডিজাইনটা ভালো, ক্যামেরা ভালো, প্রসেসর ভালো, ডিসপ্লেটা ভালো, চার্জিং সিস্টেমটা ভালো, শুধু চার্জিং ব্যাকআপটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এটা যদি একটু বেটার হতো তাহলে কোনো কথাই ছিল না। আর আদারওয়াইজ ফোনের যে বাকি বিষয় ফিচারগুলো রয়েছে এগুলো মোটামুটি ভালোই। যদি এই ফোনটাকে কিনতে চান তাহলে আই ডোন্ট থিঙ্ক খারাপ হবে, মোটামুটি ভালোই হবে। এছাড়া যদি আপনি এই প্রাইস রেঞ্জের অন্যান্য ব্র্যান্ডের অন্যান্য ফোনগুলো দেখেন তাহলে দেখবেন যে এই ফোনটার পারফরমেন্স এবং কনফিগারেশনটাই এগিয়ে থাকবে। তারপরেও ফোনটি কিনবেন কি কিনবেন না, ইটস টোটালি আপ টু ইউ, ভেবেচিন্তে তারপর কিনুন। আজ আর কথা না বাড়াই, ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছবে না, সো মাস্ট সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।